একটা প্রজন্ম, আমাদের ছাত্র সমাজের একটা গ্রুপ, তাদের নিয়ে আমাদের সবার অনেক আশা ছিল যে তারা দেশের একটা বিরাট একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে একদিন, তারা দেশের নেতৃত্ব দিবে, তাদের মধ্যে আদর্শ, তাদের মধ্যে সততা, সব কিছু নিয়ে আমাদের আশা ছিল। কিন্তু আমরা এই ব্যাপারে আশাভঙ্গ হয়েছি। তাদেরকে বিনষ্ট করেছে একটা লোভী একটা গ্রুপ। আসিফ নজরুল বলে একটা আইন উপদেষ্টা, নিম্নমানের একটা লোককে দেওয়া হয়েছে। এই লোকটি এবং তার একটা গ্রুপ, তারা এই ছাত্রদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং এটার জন্যে আমি তাদেরকে 100% দায়ী করি। এদের যে সম্ভাবনা দেশের জন্যে, সেটা নষ্ট করেছে। আমি খুব আশাবাদী ছিলাম, কিন্তু এখন আর না এদেরকে নিয়ে। কারণ যে ধরনের কথা শোনা যায়, এটাতে আমরা কখনো আশা করিনি যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি তারা ক্ষমতার লোভে, ক্ষমতার যে মিষ্টির ভান্ডার একটা আছে, সেটা তারা ব্যবহার করবে। এরা খুব সহজে নির্বাচন দেওয়ার মতো লোক না। যারা জীবনে কোনো নির্বাচন জিতে একটা আসন জেতার মতো যাদের ক্ষমতা নাই, তারা কেউ ডিপোজিট রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যারা এখন উপদেষ্টা, বেশিরভাগই তাদের মধ্যে সবাই হয়তো একটা ডিপোজিট রাখতে পারবে না। ডিপোজিট পর্যাপ্ত হবে, এবং নির্বাচন হলে এটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আরও কম এদের দ্বারা। কারণ তাদের একটা এজেন্ডা আছে, তাদের একটা পার্সোনাল প্রাইভেট এজেন্ডা আছে এই গ্রুপটার। কেন আশা করেন একটা সুষ্ঠু নির্বাচন? যখন আমরা 6 মাস পরে আলোচনা করি, তখন যদি আমরা তাকাই 3-4টা ফ্রন্টে, প্রথম ফ্রন্ট উনি আরও বিস্তারিত বলবেন। আমাদের ইকোনমিক ফ্রন্টে দেখেন, মুদ্রাস্ফীতি এটা কিছুই কমে নেই, দ্রব্যমূল্য কোনোটাই কমানো যাচ্ছে না। আবার রোজার মাসে যে কী হবে সেটা আমরা এখনও জানি না। আপনার বেকারত্ব, সেখানে কোনো বড় কোনো নিয়োগ হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই মারাত্মক, নাজুক অবস্থা আছে। এবং আমাদের চোখের সামনে মবক্রেসি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এবং মবক্রেসিকে ঠেকানোর মতো আমাদের সক্ষমতাই নাই নাকি আমরা ইচ্ছা করে মবক্রেসি ঠেকাচ্ছি না, নাকি আমরা ইচ্ছা করে মবক্রেসি জন্ম হতে দিচ্ছি। তো এইসব নানান কারণ আছে, এবং নানান কারণে তাদের কাছে মানুষের অনেক ব্যাখ্যা চাওয়ার আছে। আইনের শাসন প্রথমে ফেরত আনা দরকার, যেটা উনি বললেন সেক্রেটারি সাহেব, যে মবক্রেসি, যে রাস্তায় কয়েক হাজার লোককে জড়ো করলে তারা যা খুশি করতে পারে, এটা নিয়ে কেউ আপত্তি করলে এটাও আপত্তিকর হয়ে যায়। আপত্তি করাটাই এখন আর পারছে না লোকে। সরকারের কোনো ভুল কাজে প্রতিবাদ করাটা এটা অন্যায়। মানুষকে একটা মিটিং থেকে আমি শুনেছি ছাত্রদের গ্রুপ তাদের এই সরকারের বিরুদ্ধে কয়েকজন কথা বলেছে, ওদেরকে মারধর করেছে। আইনের শাসনটা ফেরত আনা খুব জরুরি। এই যে বাড়িগুলি পুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগারদের, এটা তো পুড়িয়ে কোনো লাভ হলো না। দেশের কি লাভ হয়েছে আমাকে বলেন? কয়েকটা ফ্যাক্টরি, কয়েকটা মানুষের বাড়ি পুড়িয়ে কোনো লাভ হয়নি কারো। কিছু মানুষ লুট করতে পেরেছে, তারা সেই বাড়িতে গিয়ে তারা লুটিং করেছে, কিন্তু এছাড়া দেশের কোনো লাভ হয়নি। এই পুড়িয়ে দেওয়ার কালচারটা কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা কেউ এটা নিয়ে কিছু বলেনি। তারা এটাতে খুব কমফর্টেবল, কারণ তাদের লোকই করছে, এরকম একটা ভাব তাদের। তো এটা তো পুলিশদেরও ভয় লাগে, তারা গিয়ে কোন বিপদে পড়ে এটাকে যদি আটকাতে চেষ্টা করে। কারণ তারা যদি ভাবে যে সরকার এইসব জ্বালা পোড়ার পেছনে আছে, তখন তো তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ নিবে না। পুলিশ এমনিতে ভয় আছে। এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনি একটা নিরাপত্তার। আমি একটা ঘটনার কথা শুনেছি, উত্তরাতে 19 জন পুলিশের অফিসার ছিল, 19 জন। তাদের মধ্যে একজন যে বেঁচে আছে, ওনার সাথে কথা বলছিলাম, 18 জনকে মেরে ফেলেছে তখন ওই 4 তারিখে। এখন যেই মানুষই হোক, যে অন্যায় করুক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। তাকে মেরে ফেলার অধিকার কেউ দেয়নি কাউকে। এটা আমার আপত্তি। এবং তাদেরও একটা বিচার পাওয়ার অধিকার আছে। পুলিশরা তো মানুষ। এরপরে যদি বিচারিক প্রক্রিয়ার কথা বলেন, তাহলে এই বিচারিক প্রক্রিয়ায় কেউ বলতে পারেন যারা পালিয়ে গেছেন
ইন অ্যাবসেন্সিয়া যদি বিচার হয়, তারা যদি দেশে ফিরতে না পারেন এবং তারা যদি বিচারের সম্মুখীন নিজেরা না হন, তাহলে তখন সেই বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হবে। সো ওয়াই নট আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেখানে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, ওয়াই নট আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যাই, সকলকে বিচার করি। বিচার তো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, বিচার হয় না এরকম না। সো আমরা প্রথম নির্মোহ নিরপেক্ষ তদন্ত থ্রো জাতিসংঘ। আপনি নিরপেক্ষ হচ্ছে না এই সন্দেহটা আপনার কেন? না, এটা নিয়ে তো কথা হবে। নিরপেক্ষ হচ্ছে না আমি কোনো সন্দেহ করছি না। আপনি যখন প্রসেসের মধ্যে, যেমন সন্দেহের একটা কারণ তো আসিফ নজরুল সাহেব কেন বলবেন যে আগামী 2 মাসের মধ্যে 3-4টা মামলার ফাইনাল স্টেজে পৌঁছে যাবো, এটা তো উনি বলতে পারেন না। উনি বলা মানে তো হচ্ছে যে উনি আইন উপদেষ্টা, উনি বিচার বিভাগের বিষয়ে মন্তব্য করছেন, যেটা আপনার এরিয়া না, ওনার এরিয়া না। সুতরাং এটা একটা এরিয়া। প্লাস যে ট্রাইব্যুনালের গঠন নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, আমরা এই আলোচনা তো আমরা শুনেছি। ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে তাকে নিয়ে আলোচনা আছে ব্যক্তি হিসাবে, যে উনি কোন দলের সমর্থক, উনি এর আগে কি করেছিলেন, এর আগে কাদেরকে ডিফেন্ড করেছেন। সো সেইখানে নিউট্রালিটি নিয়ে আমাদের আইনজ্ঞরা প্রশ্ন তুলেছেন, মানে যাদের বিচার হবে তারা এখনও প্রশ্ন তোলার তো কোনো সুযোগই পায়নি, কারণ তারা তো দেখবেন তাদের বিরুদ্ধে কী মামলা হলো, কী তদন্ত হলো, তারপরে না তারা কথা বলবেন। কিন্তু আমাদের দেশের যারা আইনবিদ আছেন তারা কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবং যে মামলা মকদ্দমা হচ্ছে, আপনি হত্যা মামলা, অ্যান্ড দেন আপনার 200, 300, 400 আসামি, দেন আপনার নাম না জানা আসামি, এবং এই তদন্ত তো ঠিকমতো চলছে না। এবং একটা লোক সে ঢাকায় আছে, কুড়িগ্রামে একটা হত্যা হয়েছে, তার মামলা করলেন। হুকুমের আসামি এক জিনিস, আর তার উপস্থিত থেকে হুকুম দেওয়া এক জিনিস। একসাথে তো 300 জন মানুষ একটা হত্যার হুকুম দিতে পারে না। যেটা উনি বলছেন, ইয়েস, হ্যাঁ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তার দায়িত্ব আছে, দায় আছে, তিনি হুকুম দিতে পারেন, দিয়েছেন কিনা সেটাও তো আমাদেরকে যেতে হবে। সেটার জন্য কিন্তু রাজসাক্ষী লাগবে, এই হুকুমটা উনি পেয়েছেন কিনা। তারপরে উনার সাথে যে আরও 100 জন জুড়ে দিলেন, 100 মানুষ তো একসাথে বসে একটা হত্যার হুকুম দিতে পারে না। কোনো মানে কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে এদের দ্বারা, এটা আশা করা উচিত না। এটা খুব নিম্নমানের লোক, এদের দ্বারা কোনো সংস্কার, কোনো গ্রহণযোগ্য সংস্কার হবে না। সবাইকে আইনের নিরাপত্তা দেওয়া এটা একটা, পুলিশদেরও একটা অধিকার আছে তাদের বিচার পাওয়া। যেগুলি মারা গেছে, একজন মহিলা নাকি মারা গেছে, সে তার পেটে বাচ্চা ছিল তখন, তাকে খুন করা হয়েছে, তার বিচার পাওয়া উচিত না? এটা তো একটা সভ্য দেশে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না, যে একটা মব তাকে মেরে ফেললো আর আমরা মেনে নিলাম যে এটা বিপ্লবে হয়। বলে যে তারা এই কাজটা করার জন্য উপযুক্ত না, বা তারা কাজটা বুঝেন না। একজন আছেন, উনি বলেন যে আমার কাছে তো সমন্বয়করা যা আনে আমি সাইন করে দেই। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি পদগুলো দখল হয়ে গেল, বা এই যে চারিদিকে যে চাঁদাবাজি চলতেছে, বাজারহাট দখল হয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তা নাই, একেবারে কিশোর গ্যাংয়ের জন্য মানুষ ঘুমাতে পারে না রাতের বেলা, এগুলো তো চোখের সামনে ঘটছে এবং দিনের বেলা এখন ঘটতে শুরু করছে। তো এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না? আমাদের কি সেই সক্ষমতা নাই? নিশ্চয়ই সক্ষমতা আছে। কোথায় দুর্বলতা হচ্ছে এদেরকে সুরক্ষা দেওয়া এবং এদেরকে নেতৃত্ব দেওয়া এবং এদেরকে দিয়ে কাজটা করানো। শেষ কথা হলো, আমরা এই সরকারের উপরে আমরা আস্থা হারিয়ে ফেলেছি, জনগণ হারিয়ে ফেলেছে। এবং আমার মনে হয় যারা রাজনীতিবিদ, যারা ব্যাপারটা বুঝতে পারছে, তারাও হারিয়ে ফেলেছে যে এদের দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের নিজ একটা এজেন্ডা আছে, তারা একটা দলকে পৃষ্ঠপোষকতা করে সেই দল থেকে ক্ষমতায় নিতে চায়, এবং সাধারণ মানুষের কথা তাদের খুব বেশি চিন্তা তারা করছে না। এই জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক লাগে। এবং দেশে বিদেশে তারা যে সম্মানটা অর্জন করার কথা ছিল, সেই সম্মান অর্জন করতে পারেনি। বিভিন্ন দেশের সাহায্য বন্ধ হয়েছে এই কিছুদিনের মধ্যে, গত মাসের মধ্যে। তো এটা কেন, কি কারণে হয়েছে? কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দেখেছে? Subscribe to my channel.